মনে রাখে টিকবে না। ছাত্রদের এই দলটা আসলে টিকবে না। যেভাবে পদত্যাগের হিড়িক করেছে, ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। আর যদি বাটপারি করার উদ্দেশ্যে আপনার এই দল গঠন করে থাকেন, তাহলে 18 কোটি মানুষের অভিশাপ এবং আল্লাহর গজব নিশ্চিত এ থেকে আপনাদেরকে বাঁচাতে পারবে না। এখন তাদের আদর্শ থাকে না লুটপাট আর বাটপারি করার চিন্তা ভাবনা নিয়ে যদি তারা আসে এই রাজনৈতিক দল গঠন করার জন্য, তাহলে যাওয়াটাই হবে। গত রাতের সর্বশেষ খবর সেটা হচ্ছে যে রিফাত রশিদ একেবারে ফ্রন্ট লাইনার সমন্বয়ক, সেই রিফাত রশিদ সহ 3 জন সমন্বয়ক এই দল থেকে পদত্যাগ করেছেন। সেটাতে একেবারে তুলকালাম কাণ্ড একের পর এক ঘটছে। পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে গুরুতর একটা অভিযোগ, ব্যাপক চাঁদাবাজির অভিযোগ আসছে বিভিন্ন মহল থেকে। ইলিয়াস, আমাদের যে ইলিয়াস হোসেন, আমেরিকা সবাই চিনেন, সাংবাদিক, আর হলো কনক সরকার ভাই, এই 2 জন ব্যক্তিরে ও সর্বনাশ করে দিল। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে তারা পদত্যাগ না ভাই, তাকে সরায়া, এমন হতে পারে সেনাবাহিনীর প্রধানকে হত্যা পর্যন্ত করতে পারে। তাদের প্ল্যান মোতাবেক, তাদের মনে করেন কল্পনা মোতাবেক, তাদের পছন্দ মোতাবেক একটা মনে করেন সেনাপ্রধান মনে করেন তারা নিয়োগ করবে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মাস, মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের মাস, মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শেখ হাসিনাকে রিসিভ করার জন্য 1 কোটি লোক। সাবেক উপদেষ্টা নাহিদ ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে পিটিয়ে হত্যার চেষ্টা 28 ফেব্রুয়ারি মধ্যরাত্রে। কি কারণে এবং কোথায় থেকে এই সাবেক উপদেষ্টা নাহিদ ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে পিটানোর পরিকল্পনা করা হয়েছে, এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব কোথায় থেকে এবং কিভাবে এই সাবেক উপদেষ্টা নাহিদ ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের আবিষ্কার হয়েছে গত 2 দিন আগে, সেটা হলো জাতীয় নাগরিক পার্টি। তো ওয়েলকাম জানাই ভাই, আপনারা যারা আছেন নাগরিক পার্টিতে আসেন, আগে বের আসেন। যদি সৎ নিয়তে এই পার্টি গঠন করে থাকেন, এই রাজনৈতিক দল গঠন করে থাকেন, তো আমাদের দোয়া এবং ভালোবাসা আছে আপনাদের উপর, 18 কোটি মানুষের। আর যদি বাটপারি করার উদ্দেশ্যে আপনার এই দল গঠন করে থাকেন, তাহলে 18 কোটি মানুষের অভিশাপ এবং আল্লাহর গজব নিশ্চিত এ থেকে আপনাদেরকে বাঁচাতে পারবে না। তো আমরা তো ভাই খুব কষ্টের ভিতরে আছে। গত 50-60 বছরে যারাই কিনা আমাদেরকে ওই রাজনীতির নামে ক্ষমতায় আসছে, বুঝছেন, এবং রাজনীতিকে ধৈরা আর কি, রাজনীতির লাইনটা ধৈরা যারা কিনা ক্ষমতায় আসে কোনোভাবে কোনো জায়গায় চলে গেছে, আমরা প্রত্যেকেরই কম বেশি দেখছি 99%, সবাই না, 2-1 হাফেজ হয়তো এর ভিতরে আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাদের মধ্যে দেখেছি এরা হলো রাজনীতির নামে বাংলাদেশে আইসা পয়সা লুটপাট করে তাদের বউ বাচ্চা কাচ্চা বিদেশে সেটেল করে, তাদের পোলাপানা বাংলাদেশে লেখাপড়া করে না, তার বউ শালী তারাও এই দেশে থাকে না, সেই শুধু থাকে লুটপাট করার জন্য, এবং তার আরেকটা দেশের সিটিজেনও আছে, হয়তো বা কানাডা বা আমেরিকার একটা সিটিজেন আছে। তারপরে বাংলাদেশে যা কিছু লুটপাট করছে, ইভেন তারা সেটা বাংলাদেশের কোনো কাজেও লাগে না, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করে না, যদি করতো তাও ভালো, যে লুটপাটের টাকা দিয়ে বাংলাদেশে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করছে, অর্থনীতির কাজে লাগছে, তাও করে না। সেই টাকাটা নিয়ে তারা কি করে, ইউরোপ আমেরিকাতে পাঠিয়ে দেয়, সুইস ব্যাংকে পাঠিয়ে দেয়, সিঙ্গাপুরের অ্যাকাউন্টে রাখে, ওই দুবাইতে গিয়ে ফ্লাইট কেনে, এইভাবে তারা তাদের পয়সাগুলো তারা সিকিউর রাখে। এইভাবে বছরের বছর আমাদের রাজনৈতিক দলগুলো আমাদেরকে খোকলা বানিয়ে দিছে, বুঝছেন, খোকলা বানিয়ে দিছে। এখন তো ভাই এখন এমন এক অবস্থা, আমরা যে কোমর সোজা হয়ে দাঁড়াবো এই অবস্থা নাই, তো কাজে ভারতের সামনে যে আমরা কথা বলবো ওই অবস্থা ভাই নাই। মানুষের তো 2টা ঠ্যাং থাকে, বুঝছেন, মানুষকে দাঁড়ানোর জন্য 2টা ঠ্যাং থাকে, এবং কোমরের পিছনে যে হাড্ডি মেরুদণ্ডটা আছে না, তো ওইটা একটু শক্ত হয়, তারপর তো মানুষ এটা দাঁড়ায়। তো বাংলাদেশে যে অবস্থা, যেভাবে অপুষ্টিতে আমরা ভুগতেছি, আমাদের রাজনীতিবিদরা আমাদের যেভাবে খোকলার কাঙ্গাল বানিয়ে দিয়ে গেছে, বুঝছেন, যেভাবে অপুষ্টির শিকার আমরা, তো সেখানে পায়ে আগের মতো আর শক্তি নাই, আর ওই যে পিঠের মেরুদণ্ড ব্যাকা হয়ে গেছে অনেক আগে। তো এইটাকে সোজা করে ঠিক করার জন্য তো বুঝছেন, তো এই যে যদি নতুন রাজনৈতিক দল যেটা আসতেছে জাতীয় নাগরিক পার্টি যদি কিছু একটা করে, তো এই যে ভিডিও শুরুতে বললাম 18 কোটি মানুষের দোয়া আছে তাদের উপর, কিন্তু লক্ষণ যেটা দেখা যাচ্ছে কতটা কি পারবে তারা তা তো বলতে পারি না। তবে একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগলো,
যেটা আসলে যৌক্তিকই বটে, এই যে জুলাই বিপ্লবের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী মিলে কিন্তু তারা প্রথম আন্দোলনটা করে, আপনারা জানেন, এবং তাদের ছিল হলো কোটা আন্দোলন। এবং এই কোটা আন্দোলন শুধু এই জুলাই অগাস্টই না, এর অনেক আগে থেকে 6 মাস 1 বছর আগে থাকতে কিন্তু তারা এই কোটা আন্দোলন করে আসছিল, কিন্তু জুলাই অগাস্টে গিয়ে এটা একটা বিপ্লব আকার ধারণ করে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে কোটা আন্দোলন, এইটাকে তারা ওই শেখ হাসিনার পতনের জাতীয় আন্দোলনে রূপান্তর করে। কিন্তু বেসরকারি যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে যোগ দেয়, ইভেন জনতা যখন এদের পিছনে এসে গিয়ে দাঁড়ায়, এই শেখ হাসিনার পতনের কথা প্রথম উঠে কিন্তু বেসরকারি যত কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছিল তাদের এইসব ছাত্রছাত্রীরা কিন্তু প্রথমেই শেখ হাসিনার পদত্যাগের কথাটা উঠায়। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটার সাথে একমত হয়। তারপর জনতা যখন এখন শেখ হাসিনা ইস্যু এসে দাঁড়িয়েছে, এখন তার কোটা ইস্যু নাই, তো যার ফলে বাংলাদেশের যত সাধারণ জনতা আছে তো তাদের পিছনে এসে দাঁড়িয়েছে, কারণ আমরা শেখ হাসিনার প্রতি অনেকটা অসন্তুষ্ট ছিলাম এবং আমরা অনেক অভাব অভিযোগ ছিল আমাদের আপার বিরুদ্ধে গিয়ে, তো যার ফলে সব মানুষকে তারা একসাথে পাইছে। তো এখন খেয়াল করেন, তো আপা চলে যাওয়ার পর এখন সুবিধাটা কারা ভোগ করছে। এখন দেখা গেল সুবিধাটা ভোগ করছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু পোলাপান এবং অন্যান্য জায়গায় 2-4টা পোলাপান যাদের নাম আপনারা পত্রপত্রিকায় সচরাচর দেখেন। এখন এই বিপ্লবের পিছনে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় পোলাপান ছিল তাদের কিন্তু নামগন্ধ এখন আর নাই, মোটামুটি তাদের আর নামগন্ধ নাই। এখন শুধু তো ঢাকা না, এই যে কুমিল্লা বলেন, রাজশাহী বলেন, রংপুর বলেন, চট্টগ্রাম বলেন, বিভিন্ন জায়গায় ওখানে তো কলেজ ইউনিভার্সিটি ছিল, তো তাদেরও পোলাপানরা ছিল, তাদেরও কিন্তু এখন নামগন্ধ খুব একটা এখানে নাই। তো এখন যে প্রশ্নটা উঠছে সেটা হলো, আপনার একটা জাতীয় নাগরিক পার্টি করছেন, ভালো কথা, কিন্তু এটা টোটালটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, কিন্তু সেটা কেন? আর যারা নাকি এটা করছে এদের ভিতরে দুজন উপদেষ্টা ছিল মাত্র কিছুদিন আগে, যদিও তারা পদত্যাগ করে আসছে। তো এখন যারা করতেছে হলো কি, তারা সবাই মিলে করছে হলো যে এইটা, তাহলে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল তারা, তারপর কলেজ ইউনিভার্সিটি যত ছাত্রছাত্রী ছিল এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলার যেসব ছাত্রছাত্রী ছিল তাদের কি অবদান ছিল না? ইভেন জনতাদেরও তো অবদান ছিল, তাদের কিন্তু কোনো নামগন্ধ নাই। এবং এরা সম্মিলিত প্রচেষ্টাতেই কিন্তু এই হাসিনা সরকারের উৎখাত ঘটে। এখন দেখেন, এই যে জাতীয় নাগরিক পার্টিটা গঠন করছে, প্রথম গোড়াতেই গলদ। তারা যে তাদের কমিটি করেছে, সেই কমিটি তো উচিত ছিল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না রেখে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির পোলাপান যারা রয়েছিল তাদের প্রতিনিধি নিয়েও কিন্তু তারা এটাকে সুন্দরভাবে, যেহেতু কোটাই ছিল তাদের আন্দোলন, তার মানে কি সুষম বন্টন, ক্ষমতার সুষম বন্টন বা মেধার সুষম বন্টন, এটি তো কোটা। তো এখন চাইলে কিন্তু তারা সেটা ওভাবে করতে পারতো, কিন্তু গোড়াতেই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেসব পোলাপানদের চেহারাগুলো আপনারা দেখছেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং ঢাকা কেন্দ্রিক, বিষয়টা কিন্তু অত্যন্ত দুঃখজনক। তো এখন ওইসব পোলাপান যারা রয়েছে তো তারা তো বিদ্রোহ করছে, বিদ্রোহ করার পর দেখলাম তারাও একটা প্যারালাল একটা রাজনৈতিক সংগঠন তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু এখন তো বুঝতেই পারছেন স্বার্থের বাইরে কেউ না। এখন স্বার্থ যখন মানুষের মাথার ভিতরে থাকে তখন তো বুঝিনি, তো এটা টিকবে না, টিকার কথাও না। একটা যদি আপনার ইস্যু থাকে, মনে করেন একটা যদি আপনার আদর্শ থাকে, একটা আদর্শকে কেন্দ্র করে মানুষ একটা গন্তব্যের দিকে যায়, একটা দলের একটা আদর্শ থাকে, সেই আদর্শ নিয়ে তারা রাষ্ট্র চালায়, তাই না? এটি হওয়া উচিত। এবং একটা ভালো কোনো আদর্শ নিয়ে, একটা সুনির্দিষ্ট আদর্শ নিয়ে একটা দলও চলে। কিন্তু এখন যখন তাদের আদর্শ থাকে না, লুটপাট আর বাটপারি করার চিন্তা ভাবনা নিয়ে যদি তারা আসে এই রাজনৈতিক দল গঠন করার জন্য, তাহলে যা আবার তাই হবে। এখন দ্বিতীয় যে রাজনৈতিক দলটার কথা বললাম সেটা পত্রপত্রিকায় খুব একটা আপনারা দেখেন, যে সেখানে দেখলাম বিরাট হাঙ্গামা, সেখানে দেখলাম রাত্রে কিছু লোক বিভিন্ন কেন্দ্রীয় সংগঠনের বিভিন্ন দায় দায়িত্ব তাদেরকে বন্টন করে দেওয়া হয়। পরের দিন সকালে দেখে আবার এর ভিতরে 2-4 জন আবার পদত্যাগ করে যায়, কি হয় না হয়, কি এক বিভৎস অবস্থার কারণ হলো তাদের কোনো জাতীয় আদর্শ নেই। এবং ইভেন এই জাতীয় যে নাগরিক পার্টিটা গঠন করছে, আমার সন্দেহ হয় সেখানেও তো যদি তাদের সেই জাতীয় আদর্শ বা ন্যাশনাল কোনো এইম না থাকে, যদি এই ধরনের কোনো
মানে ভিউজ যদি না থাকে এবং অন্যান্য দলের মতো বাটপারি করার জন্য যদি এসে থাকে, তাহলে এই দলটাও বেশি দিন টিকবে না। আর যদি তাদের মধ্যে সুনির্দিষ্ট কোনো আদর্শ থেকে থাকে যে না আমরা বাংলাদেশের সংবিধানে এটা চেঞ্জ করবো এবং গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা এগুলো করবো, ভারতের সাথে সম্পর্ক কিভাবে করলে দুই দেশের সম্পর্ক ব্যালেন্স থাকবে, এগুলো আমরা কিভাবে করব, এইসব বিভিন্ন যে জটিল বিষয়গুলো আছে এগুলো যদি তারা সুন্দর মতো কইরা জাতীয় আদর্শ হিসেবে নিয়ে আসতে পারে, এগুলো যদি করে তাহলে দেশের জন্য ভালো হবে। আর যদি বাটপারি করার উদ্দেশ্য আসে তাহলে সবাই লুটপাট করতেছে, তা তো ওই ঝামেলা যাওয়ার দরকার নাই। ভারতে কী করলো, বাংলাদেশ কী করলো, এই ঝামেলার দরকার নেই। কৃষক না খেয়ে ঘুমাইছে না কে খায়া ঘুমাইছে এটা তার জানার দরকার নেই। দিনমজুরদের দিন কীভাবে চলতেছে এটা তার জানার দরকার নেই। বেক্সিমকোর 14টা কারখানা বন্ধ হয়ে গিয়েছে, কয়েক হাজার লোক বের করেছে, এগুলি তাদের বিষয় না। 200 গার্মেন্টস বন্ধ হয়েছে, তার পাশাপাশি মনে করেন 50,000 1 লাখ লোক চাকরি ছাড়া হয়েছে, বুঝছেন। তারা খেয়ে না খেয়ে এসে কীভাবে চলতেছে তাদের দিনকাল, এগুলো জানা তাদের কোনো দরকারই নেই, কারণ এগুলো তাদের কোনো বিষয় না। তাদের বিষয় হলো বাংলাদেশের যে রেমিটেন্স ফাইটার আছে তারা প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলার পাঠায় বাংলাদেশে, এই হলো একটা বাংলাদেশের ফান্ডের উৎস ডলার হিসেবে। দ্বিতীয় আরেকটা হচ্ছে টুকটাক যতটুকু এক্সপোর্ট হয় বাংলাদেশে, তাও প্রায় 20-25 বিলিয়ন ডলার প্রতি বছর বাংলাদেশ পায়, এগুলো এক্সপোর্ট করে, তো সেখান থেকে ধরেন আরও 20 বিলিয়ন, তাহলে কত 40 বিলিয়ন ডলার। আর কিছু ক্ষয়রাতি সহযোগিতা বিভিন্ন দেশ থেকে আসে, ওইটা দিয়ে ধরেন প্রায় 10-15 বিলিয়ন ডলার। তো টোটাল মিলা প্রায় 50 to 55 বিলিয়ন মার্কিন ডলার্সের টোটালে বাংলাদেশে আসে আর কি, ডলার হিসেবে আসে। তো এখন এগুলোকে ভাগ বাটোয়ারা করে যদি তাদের উদ্দেশ্য থাকে, এবং এটার সাথে তো বাংলাদেশের বেক্সিমকো গ্রুপ কোম্পানি বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নাই, ভারতের সাথে সম্পর্কে ঝামেলার কোনো সম্পর্ক নাই, ওই আশুলিয়া কতগুলো গার্মেন্টস বন্ধ হইলো এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। কারণ এই ডলারগুলো বাংলাদেশ যে অবস্থায় থাক না কেন, রেমিটেন্স ফাইটার যারা আছে তারা বাংলাদেশে ডলার পাঠাতে বাধ্য, তারা পাঠাতেই হবে, তাদের পাঠাতে হবে। তো এইভাবেই এটা চলছে, বুঝছেন। তো এইখান থেকে 50 বিলিয়ন ডলার লুটপাট করা, বাটপারি করা, এগুলি যদি হয়ে থাকে তাদের উদ্দেশ্য যে বর্তমানে যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি গঠন তাদের, তাহলে তো ভাই আমার আর কিছু বলার নেই। তো ওই যে 18 কোটি মানুষের অভিশাপ তো লাগবে, আল্লাহর গজব পড়তে বেশি দিন লাগবে না যদি এই 2025 সালে এসে আমাদের সাথে এইভাবে বাটপারি করে আমাদের ভাগ্য দিয়ে খেলে। আর যদি তাদের নিয়ত সৎ হয় তো ভালো, থ্যাংক ইউ দেই, আপনারা আসেন, আগে বেড়ে আসেন। একটা উদাহরণ দিই আমি ভিডিওটা শেষ করার আগে, যেটা হলো আমাদের এই যে নরেন্দ্র মোদী সাহেব, মাত্র 15-17 বছর আগে নরেন্দ্র মোদী সাহেবকে কেউ চিনত না, বিজেপি পার্টি তখনও ছিল, এত ফেমাসও ছিল না ভারতে। কিন্তু এখন এই নরেন্দ্র মোদী বিজেপি পার্টির যে চেয়ারম্যান, এখন চোখের মণি কেন ভারতের, জানেন আপনারা? তাদের একটা আদর্শ ছিল, আপনার দৃষ্টিতে এটা খারাপ আদর্শ বা ভালো আদর্শ থাকতো, কিন্তু সেই দেশের নাগরিকদের দৃষ্টিতে উনি একটা বিশেষ ভালো কাজ করছে। ভারতীয় নাগরিকদের দৃষ্টিতে, ভারতের যে জনগণ আছে তো তাদের দৃষ্টিতে উনি একজন দেবতুল্য, এই আমাদের শ্রী মোদী সাহেব। হ্যাঁ না, আপনি বলতে পারেন নানান সমস্যা আছে, হ্যাঁ আমাদের সাথে অবিচার করছে, উনি তো ওনার দেশের সাথে অবিচার করেন। ওনার আদর্শটা কী ছিল? এই যে 1997, 98, 99 সালে যে বাবরি মসজিদ নিয়ে যে গন্ডগোলটা হয়েছিল, আপনারা তো মনে আছে, বাবরি মসজিদের ঘটনা শুনছেন না? বাবরি মসজিদ ভেঙে ফেলা হইলো, দেখছেন তো আপনারা, পত্রপত্রিকা থেকে শুনছেন। এই বাবরি মসজিদ ভেঙে ফেলার জন্য এই সপক্ষে আমি ওখানে রাম মন্দির নির্মাণ করার জন্য যে বিশাল আন্দোলন হয়েছিল ভারতে, সেই আন্দোলন কিন্তু বিজেপি পার্টি কিন্তু লিড করছিল, এবং সেই সময় বিজেপি পার্টির একটা ছোটো মোটো নেতা ছিল কি, এই নরেন্দ্র মোদী। তো তারপর যখন এই বাবরি মসজিদ ভাঙ্গা টাঙ্গা হয়ে গেল, তখন এই ফ্রন্ট লাইনে আসলো কে? কারণ উনি বিশাল বড় একটা কাফেলা, হাজার হাজার মানুষের একটা কাফেলা নিয়ে কিন্তু এই নরেন্দ্র মোদী রওনা হয়েছিল বাবরি মসজিদ ভাঙ্গার জন্য। জানেন কি আপনারা? এগুলো পত্রপত্রিকা খুলেন, আপনি ডিটেলস আপনারা জানতে পারবেন। তো এখন এই নরেন্দ্র মোদী বা বিজেপি পার্টির একটা আদর্শ ছিল যে ভারতের যে হিন্দুত্ববাদী যে আদর্শ, যে তো যার ফলে, এবং তার কাজকর্ম ভালো ছিল, তো যার ফলে কি ভারতের যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এই বিজেপি সাপোর্ট করছে। এই নরেন্দ্র মোদী তখন ছোটো মোটো একটা নেতা থেকে এই বিজেপি পার্টির চেয়ারম্যান পর্যন্ত হয়ে যায়। আর তারপর তো দেখছেন এখন বরাবর 3বারের মতো প্রধানমন্ত্রী হলো এই নরেন্দ্র মোদী, ভারতে 3বারের প্রধানমন্ত্রী এখন চলছে। তো তাদের একটা আদর্শ ছিল, হিন্দুত্ববাদী একটা আদর্শ ছিল, আরও কিছু ঘটনা ছিল, তো এই কারণে এত জনপ্রিয় হয়ে উঠছে। এখন আমাদের যে এই যে পোলাপানগুলো যে রাজনৈতিক দল গঠন করছে জাতীয় নাগরিক পার্টি, তো তাদের আদর্শ কিন্তু এখন আমরা পরিষ্কার হয়নি, তারা আসলে কী জন্য আসছে, কী করতে চায়, স্পেসিফিক কোনো ডিক্লারেশন এগুলো আমরা দেখিনি। কেমনি কী করবে তা আমি জানি না, তবে তাদের মধ্যে যে মানে দলাদলি মারামারি চুলাচুলি যেভাবে দেখতেছে, এতে অন্তত এটুকু অনুমান করা যায় তাদের মধ্যে কোনো আদর্শ নাই।
যদি আদর্শ থাকে তাহলে কি হতো, তারা একজনকে মানতো এবং নিজেদের মধ্যে এত মারামারি কাটাকাটি করতো না বিভিন্ন পদের জন্য। আদর্শ যখন না থাকে তখন এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে, আদর্শ যখন না থাকে। আর যখন আদর্শ থাকে তখন কাউকে না কাউকে মানে, এবং দল মত নির্বিশেষে যার যার ব্যক্তিগত মতামত থাক না কেন, কিন্তু ওই আদর্শের খাতিরে একজনকে তারা মানে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা আমরা দেখছি না। তো এখন খোদা না করুক, এখন যদি তারা ওই অন্যান্য রাজনৈতিক দলগুলো যা করে লুটপাট করে ইউরোপ আমেরিকাতে বাড়ি করা, এখন যদি তারাও করে তাহলে তো ভাই আমাদের কিসমত খারাপ। আর ডোনাল্ড ট্রাম্প তো আরেকটু কাজ সহজ করে দিছে। ডোনাল্ড ট্রাম্প এখন বইলা দিছে যে তোমাদের আগে EB-5 ভিসা ছিল, এটা নিয়ে তো তোমাদের বহুত কষ্ট হইতো, তোমরা তো অনেক অবৈধ পয়সা অবৈধ পয়সা করাপ্টেড মানি যা কিছু আছে দুর্নীতি করে যেসব জমাইছো, EB-5 এর মাধ্যমে আমেরিকাতে আনা অনেক জটিল ছিল, কিন্তু আমরা তোমাদের জন্য কাজটা সহজ করে দিলাম। এখন বাংলাদেশে তোমরা যারা আসো ইচ্ছা মতো লুটপাট করো, কোনো সমস্যা নাই। আমার যে ওই যে গোল্ড কার্ড যে বানিয়ে দিছি, তোমরা $5 মিলিয়ন টেবিলে রাখো, আমার গ্রিন কার্ড নিয়ে যাও বাস। তা এখন এই ঘোষণা যখন ট্রাম্প গত 2 দিন আগে দিয়েছে, এখন তো বাংলাদেশের যারা নাকি এইসব লুটপাট করে, তো তাদের তো ভাই মানে কি বলবো, তারা তো অলরেডি 2 রাকাত নফল নামাজ মনে পড়িয়ে ফেলাইছে যে এইটিতে আমরা এতদিন চাইছিলাম, এইটিতে আমরা এখন এতদিন চাইছিলাম। তো এখন বাংলাদেশে যে লুটপাট হইতেছে, এখন তারা ওয়ারেন্টির সাথে গ্যারান্টি পাবে, তাই সেই পয়সাগুলো নিয়ে $5 মিলিয়ন ডোনাল্ড ট্রাম্পের টেবিলে দাও, তো খুব বেশি কোনো টাকা না, 50 কোটি 60 কোটি টাকা নাকি। $5 মিলিয়ন তো বেশি টাকা না, 50 কোটি 60 কোটি টাকা। তো 50-60 কোটি টাকা তো এই যে শুনতেছি তো অনেক সমন্বয়কের অলরেডি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এরকম টাকা জমা হয়েছে, দেখি মাঝে মাঝে পত্রপত্রিকায় দিক লেখা, সত্য মিথ্যা জানি না। এ তো মাত্র শুরুয়াত, তো শেষটা কোথায় গিয়ে দেখি। তো ট্রাম্পের বিশাল শুধু করে রাখছে, এখন তো পয়সা টয়সা জমা ওরা মনে করে ধর 5 বছর 2-4 বছর যেমনি পাই না কেন, অন্তত সংসদে যদি ছোটো মোটো একটা আসন নিয়ে যেতে পারি, যদি সংসদে আসন যদি নাও পাই না, মনে করেন নির্বাচন হেরে গেলাম, অন্তত একটা যদি বাজারের দায়িত্ব পেয়ে জায়গা, ওখান থেকে চাঁদা তোলার একটা বাজারের বা টেম্পো স্ট্যান্ডের দায়িত্ব পেয়ে জায়গায় চাঁদা উঠানোর, তাও তো হয়ে যায়। তারপরে তো বছরে কোটি কোটি টাকা, তো তারপরে তো চলে যায় 2-4 বছর 50-60 কোটি টাকা জমায় ট্রাম্প আঙ্কেলটা দিয়ে দেবো যে আঙ্কেল বহুত কষ্ট করে পয়সাটা জমাইছি, আমি তো আর প্রধানমন্ত্রী হতে পারিনি, মন্ত্রী হতে পারিনি, সংসদ হতে পারিনি, কিন্তু এই যে টেম্পো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড এগুলো থেকে ভাই বহুত কষ্ট করে 2-4 বছর সময় লাগছে, আমি 50-60 কোটি টাকা নিয়ে এসেছি, আমার এই গ্রিন কার্ডটা দিয়ে দেন, আমার এই গোল্ড কার্ডটা দিয়ে দেন। ট্রাম্পের কোনো কথা নেই, বুঝছেন। ট্রাম্পে কখনো মানে ট্রাম্প অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে তোমরা পয়সা করতে গেলে এটা আমি যাই না, কিন্তু পয়সা আমেরিকার মাটিতে আসতে হবে, টেবিলে তুমি পয়সা রাখবা আর গ্রিন কার্ড লয়ে যাও, গোল্ড কার্ড লয়ে যাও। তাহলে এই অবস্থা। এখন আমাদের যারা আছে রাজনীতিবিদরা, যারা কিনে দুর্নীতি করে, তাদের কানে তো কথাটা পৌঁছে গেছে, ইভেন আমাদের সমন্বয়ক যারা আছে তাদের কানে তো পৌঁছে গেছে। তো তারাও যদি মনে করে যে না, এখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন কইরা যদি কিছু পয়সা টয়সা কামাই, কোনো একটা পজিশনে আসি, বা কোনো স্ট্যান্ডার্ড নিয়ে ওই চাঁদাবাজি করে কিছু পয়সা টয়সা কামাই নেই, আর যদি খোদা না করুক আপা যদি আবার আইসি পড়ে, শুনতেছি তো আপা আগামী মাসে আসবে, যদি কোনো কারণে আইসি পড়ে, তো আমাদের তো দেশে থাকা যাবে না, তো 50-60 কোটি টাকা তো আর বেশি নয়, এটা 2-1 মাসে রোজগার করা যায়, তো ওগুলো নিয়ে আমরা যাবো। আর ট্রাম্প সাহেবের তো গোল্ড কার্ড তো আছেই, তাই না? এই হলো অবস্থা। তো যদি আমি যাই না আসলে সত্য মিথ্যা কি হবে, তবে আমার তো ভাই দেখা অবস্থা খুব একটা ভালো মনে হইতেছে না, বাকি এটা সময় বলে দেবে। তবে দোয়া করি, পোলাপানরা চেষ্টা করতেছে, একবারে তো বলাটা কিছু ঠিক হবে না, সবাই সবার মতামত দিচ্ছে, তো আমিও দিলাম। যদি ভালো করে তো 18 কোটি মানুষের দোয়া তাদের উপর আছে, আর যদি খারাপ কিছু করে বাটপাড়ের উদ্দেশ্যে আইসা থাকে, তাই তো 18 কোটি মানুষের অভিশাপ প্লাস। জনগণকে বুঝতে না দিয়ে, জনগণকে বোকা বানিয়ে ছাত্রদের যে নতুন দল যেটা আত্মপ্রকাশ করেছে, সেই দলের সাথে যুক্ত উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলম। দর্শক, আসিফ মাহমুদ স্পষ্ট করেছেন যে আমি নতুন দলের কার্যক্রমের সাথে যুক্ত নই। কিন্তু দর্শক, আপনারা একটু নিরপেক্ষভাবে মন্তব্য করবেন। আপনারা যারা বাংলাদেশে থাকেন, বাংলাদেশ পরিবেশ পরিস্থিতি, কালচার, রাজনীতি কোথায় কি ঘটে কম বেশি জানেন, একটু মন্তব্য করেন তো। আপনি কি বিশ্বাস করেন যে নতুন দলের কার্যক্রমের সাথে উপদেষ্টা আসিফ এবং মাহফুজ জড়িত নয়? ইজন্ট ইট ওপেন সিক্রেট? এটাকে ওপেন সিক্রেট নয়, সবাই জানে। আসিফ মাহমুদ বলছেন আমি নতুন দলের সঙ্গে যুক্ত নই, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যাই হোক, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ও পিছু হটেছেন। এর আগে বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, এখন বলছেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মাঝখানে আবার বলেছিলেন
অ্যাটলিস্ট সিটি কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচনটা হওয়া উচিত, ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু সরে এসেছেন, মানে ব্যালেন্স নেই। তো এই যে কথাটা যে আমি নতুন দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই, প্রথম কথা হচ্ছে যে এটা জনগণ বিশ্বাস করে কিনা আপনাদের মন্তব্যে জানতে চাই। আই ডোন্ট বিলিভ অ্যাট অল। আমি মোটেই বিশ্বাস করি না যে নতুন দলের কার্যক্রমের সাথে আসিফ মাহমুদ জড়িত নয়, অ্যাবসলিউটলি জড়িত। নাহিদ ইসলামের পদত্যাগই তো প্রমাণ করে জড়িত। দেখেন, নাহিদ পদত্যাগ করেছে, নাহিদ কিন্তু নাগরিক কমিটির মেম্বার ছিল না। হুট করে এসে নাহিদ নেতা হয়ে গিয়েছে, পদত্যাগ করেছে, বা আগে সিদ্ধান্ত হয়েছে প্রধান, তারপরে পদত্যাগ। এখন একটু সহজে বুঝেন, কিছু না জেনে হঠাৎ করে উপদেষ্টার মতো এত অতি গুরুত্বপূর্ণ একটা পদ ছেড়ে এসে নতুন একটা দলে যোগদান করবে না। এর মানে তিনি জানতেন, এর সাথে সম্পর্কিত ছিলেন, বা এটাও তো বোঝা যায় যেখানে পদ পদবি নিয়ে কামড়াকামড়ি মারামারি, যেখানে পদ পদবীর ভাগ বটন নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের গায়ে কামড় দেয়, আপনারা দেখেছেন না? সেখানে নাহিদকে এমনি এমনি মেনে নিবে যে এই দলের কার্যক্রমের সাথে জড়িত নয়, কিন্তু তাকে ডেকে এনে পদ দিয়ে দিবে? কখনোই নয়। শুধু নাহিদ জড়িত এটা না, নাহিদ শুরু থেকে এর সাথে জড়িত ছিল এবং গ্রুপিং করেছে, গ্রুপিং করে তার বলায় তার প্রধান পদ নিশ্চিত করতে পেরেছে তার যোগ্যতা, তার অ্যাক্টিভিজম, তার লবিং, তার গ্রুপিং, ফ্যাকশনালিজম, এগুলোর মাধ্যমে স্ট্রংলি জড়িত ছিল। এরপরে আসেন, নাহিদ যদি জড়িত থাকে পদত্যাগ করে, তো আসিফ এবং মাহফুজ অবশ্যই জড়িত। আমি দায়িত্ব নিয়ে বলছি, আসিফ এবং মাহফুজের হোয়াটসঅ্যাপ কিংবা তাদের ফোন লিস্ট যদি চেক করা হয়, বা কমিউনিকেশন কিভাবে করে, এগুলো যদি সব জনসম্মুখে আনা হয়, প্রমাণিত হবে যে আসিফ এবং মাহফুজ, নাহিদ যতটুকু সক্রিয় এই দলে, ক্যামেরার সামনে আসাটা বাদ দিলে তারা ততটুকুই সক্রিয়। এবং আসিফ নির্বাচন করবেন একথা তার বাবা বলেছে, বিভিন্ন জায়গায় অনুদান দিচ্ছেন, মানে এটা ওপেন যে তারা এই দলের সাথে জড়িত। তাহলে অনৈতিকতা কেন? আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম, এখনো দেখি, সামনে আসবে, নতুন বন্দোবস্ত হবে, আপনি অপেক্ষা করেন। সেখানে কোনো দুর্নীতি থাকবে না, নেতারা হানি ট্র্যাপে পড়বে না, এবং ছল চাতুরি থাকবে না, ধান্দাবাজি থাকবে না, বাটপারি থাকবে না। নতুন ধারার রাজনীতি চলবে, নতুন বাংলাদেশ, ইউরোপ আমেরিকার মতো সৎ মানুষের রাজনীতি চলবে। কাউকে ল্যাং মারা, ট্যাগ দেয়া, এগুলো তো পুরাতন বন্দোবস্ত, এগুলো তো পুরাতন ডার্টি পলিটিক্স, এগুলো চলবে না। আমরা এটা উই এক্সপেক্টেড দ্যাট। কিন্তু এই আসিফ মাহমুদরা এর সাথে জড়িত থেকে বলছেন যে আমি নতুন দলের সঙ্গে যুক্ত নই। শুধু কি পদ পদবীর মাধ্যমে যুক্ত থাকে? নানানভাবে যুক্ত থাকা যায়। তো এটা নাহিদ পদত্যাগ না করলে বিষয়টা এভাবে আসতো না, কিন্তু পদত্যাগ যেহেতু করেছে, বিষয়টা এভাবে এসেছে। তবে এই কথাটা বিশ্বাসযোগ্য নয়। আর মূল কথা হচ্ছে জনগণ বিশ্বাস করে কিনা, এটা একটা ম্যাটার। এটা যেহেতু এথিক্যাল বিষয়, এটা ওরকম লিগ্যাল বিষয় নয়। পদ পদবী না থাকলে আপনি নাহিদকে বা আসিফকে কিংবা মাহফুজকে আপনি দায়ী করতে পারবেন না, পদ পদবী থাকলে আপনি দায়ী করতে পারবেন না। অতএব এটা ম্যাটার অফ এথিক্স। তো এথিক্যাল গ্রাউন্ড যেহেতু জড়িত, সেখানে পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। জনগণ কি মনে করে? জনগণ বিশ্বাস করে এই দলের সাথে পরোক্ষভাবে আসিফ এবং মাহফুজ জড়িত। এবং একটা প্রশ্ন থেকে যায় যে নাহিদ প্রধান হয়েছেন কিসের ভিত্তিতে প্রধান হয়েছেন, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে? প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটা তাহলে গোপন ছিল। তিনি কি নাগরিক কমিটির মেম্বার ছিলেন? ছিলেন না। তাহলে হুট করে এসে প্রধান হয়েছেন, এটাও বা কেমন ডেমোক্রেসি? এটাও আবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোন সংজ্ঞায় পড়ে? দিস ইজ কোশ্চেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমি নতুন দলের জাতীয় নাগরিক পার্টি বা সিটিজেন পার্টি যেটা বলা হয়, কার্যক্রমের সঙ্গে যুক্ত নেই, কারণ আমি এই সরকারি দায়িত্বে আছি। তিনি 27 ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর নিজ গ্রামে
গ্রামবাসীর সঙ্গে মত বিনিময়, এই যে গ্রামবাসীর সঙ্গে মত বিনিময়, ইটস পার্ট অফ ইলেকশন ক্যাম্পেইন। আই বিলিভ দ্যাট এটার নাম মত বিনিময় দেয়া হোক আর যাই দেয়া হোক। আসিফ মাহমুদ বলেন, সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সে জায়গা থেকে আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারবো না। তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশ সব রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে, জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়। দেখেন, এখানে আসিফ মাহমুদরা যদি নির্বাচনের আগে আগে পদত্যাগ করে এই দলে যোগদান করেন, তখন কি এই কথাটা সত্য থাকবে? তখন এই কথা ভুয়া প্রমাণিত হবে। কারণ এই নতুন দলের সাথে যুক্ত না থেকে আপনি পদত্যাগ করে জয়েন করবেন, এটাও কিন্তু আবার হয় না, এটা বিশ্বাসযোগ্য নয়। আইনিভাবে সমস্যা নেই। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, এ বিষয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলেই আপনারা জানতে পারবেন। এর আগে প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ একটি সড়ক উদ্বোধন করেন, এছাড়া বাঙ্গারা বাজার থানা পরিদর্শন করেন। এই সময় জেলা প্রশাসক উপস্থিত ছিল। যাক দর্শক, আমার কনক্লুশন হচ্ছে আসিফ এবং উপদেষ্টা মাহফুজ আলম নতুন দলের সাথে জড়িত, কিন্তু জনগণকে টিকবে না। ছাত্রদের এই দলটা আসলে টিকবে না। যেভাবে পদত্যাগের হিড়িক পড়েছে, ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। সো তারা যাতে সবাই সমন্বয়ক এবং কি বৈষম্য বিরোধী নেতা, আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া গুটি কয়েকজন ছেলেদের মধ্যে। একদিকে আজকে গণতান্ত্রিক জাতীয় নাগরিক পার্টির আমরা দেখলাম যে তারা সামনে এসেছে। অপরদিকে ঠিক একদিন আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক যে এই জাতীয় নাগরিক পার্টিরই ছাত্র টিম যেটা আত্মপ্রকাশ করেছে, সেই টিম থেকে একের পর এক কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছেন আর পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। দর্শক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামক যে টিমটার আত্মপ্রকাশ করেছে গতকালকে, এই দলটির সিনিয়র সদস্য সচিব ছিলেন রিফাত রশিদ। আজকে গতকালকে আমরা যখন নিউজটা করছি রাত্রে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে তিনি আসলে আজকে পদত্যাগ করেছেন। এখন কেন? আচ্ছা, আমরা আরো দুজনের দেখি কারা কারা পদত্যাগ করলেন। গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 সমন্বয়ক। তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে লিখছে যে কমিটিতে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আধিপত্য, সেইটার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন। আরেকজন মেয়ে জেমিন সম্ভবত সেও পদত্যাগ করেছেন। দাবি একই। আমরাও কিন্তু এই কথাটাই বলছি যে আপনারা 10-12 জন বন্ধু বান্ধব মিলা টোটাল সবকিছুর আপনারা বাপ মা, সারা বাংলাদেশের পোলাপাইনগুলার আসলে ভূমিকা কি? আপনারা তো ক্ষমতার জন্য সবই করছেন, আপনাদের স্পষ্ট টার্গেট ক্ষমতা, আর কিছুই না। প্রাইভেটের ছাত্ররা বলছিল যে আমরা আন্দোলন শেষে পড়াশোনাতে ফিরে গেছি। এরা কি করছে? এরা এই টাকা পয়সা কোথায় পাইছে রাজনীতি করার জন্য? এই প্রটোকল কোথায় পাচ্ছে? এদের ইন্টেনশন ক্ষমতা। এদের প্রথম দাবি ছিল কোটা। আমরা এটা নিয়ে আসছি ভাই। প্রাইভেটের বক্তব্য শুনছেন তো, আমার আগে ভিডিও শুনে নিবেন, অথবা কালের কণ্ঠে ছাত্রদের বিশাল একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কালের কণ্ঠ পত্রিকায়। আচ্ছা, এখন যারা পদত্যাগ করেছে তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বেই আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। প্রাইভেটের তারা সাধারণত মারামারি হয়েছেই, এরপরে তারা যাদেরকে নিয়ে করছে সেখান থেকেও পদত্যাগ শুরু। আর যদি দেখি আপনার 205 সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করছেন একের পর এক। ফেসবুক পোস্টে মেহেদী সজীব লিখছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার নাম বলা হয়েছে। আমি আগেই বলেছি, আমার স্ট্যান্ডও বলেছি, ক্লিয়ারও করেছি, কিন্তু যে নতুন বন্দোবস্তের নামে
ঢাকা এবং ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে তার প্রতিবাদে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না। আর আমার ইচ্ছা ব্যতীত আমাকে এই দলটাতে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্যই আমি আজ মেহেদী সচিব হিসাবে গড়ে উঠেছি। আমার বার্তা, ঢাকা ঢাবি কেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব সরাইতে হবে। এই দলের অংশজনরা যতক্ষণ এখান থেকে বের হয়ে আসতে না পারবে, বিকেন্দ্রীকরণের দিকে মনোযোগ না দিবে, ততদিন তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাব না। তাই পদত্যাগ করলাম। পদত্যাগের বিষয়ে সালাউদ্দিন বলছেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সার্বজনীন হতে পারত, এটা কিন্তু বাস্তব। কিন্তু তাদের বর্তমান অবস্থার কারণে দলটার মধ্যে শিক্ষার্থীরা বিশ্বাস রাখতে পারছে না। জনগণও না। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে রাজনীতি করা সম্ভব নয়। তো এখানে অনেকজন অনেক মন্তব্য করেছেন। এখানে বলছি যে সিন্ডিকেট, আমরা বলি এই দেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট, অমুকরা সিন্ডিকেট, রাজনীতিবিদরা সিন্ডিকেট। যে লঙ্কায় যায় তার ভিতরে রাবণের মেন্টালিটি চলে আসে। যে জামাতের কাঁধে ভর করে রাজনীতির মেটিকুলাস প্ল্যান হয়েছে, সে জামাতই এখন খবর নাই। বিএনপির অবস্থা তো আরো কাহিল। ইউনূসের উপর কেউ ভরসা রাখতে পারছে না। ইতিহাসের সুপার হিরো থেকে আবার যেন সুপার ভিলেন না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার যখন যুগ ছিল তখন এক ধরনের সিচুয়েশন ছিল, বাট এখন এটা একটু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা বিষয়টা সব থেকে বেশি ভাইরাল হয়ে গেছে যে কালকে গত রাত্রি নাকি 28 ফেব্রুয়ারি নাকি হাসনাত আবদুল্লাহকে মানে পিটানোর পরিকল্পনা করা হয়েছে বা পিটানো হয়েছে, এমন কিছু নিউজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তো বন্ধুরা, এটা কিন্তু গুজব এবং ফেক। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সত্য অর্থটা তখনই জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা যদি অহদায় উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে আমাদের করার কিছু নাই। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।